এই ভিডিওতে আমরা হলো হাইব্রিডাইজেশনেরই ভিএসই পেয়ার থিওরি এটা দেখব এবং এইটার জন্য আমাদের যে স্ট্রাকচারের ডেভিয়েশনগুলো হয় সেটা আমরা দেখব। সো ভিএসই পেয়ার থিওরিটা হলো ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। এটা মানে এটা কি, এইখানে যেটা স্টেট করে সেটা হলো যে আমাদের যে লন পেয়ার অরবিটালগুলো থাকে, আমরা দেখছি যে আমাদের লন পেয়ার আছে, যখন আমাদের হাইব্রিডাইজেশন হয় তখন আমাদের মাঝে মাঝে লন পেয়ার আসে, তখন আমাদের এই লন পেয়ারগুলা কীভাবে বিহেভ করে, বিহেভিয়ার অফ লন পেয়ার ইলেকট্রনস, এটা আসলে সেইটাই বলে, ঠিক আছে। সো এখানে লন পেয়ার ইলেকট্রনগুলো কীভাবে বিহেভ করে যদি আমরা দেখি এই অনুযায়ী, সেটা হলো যে আমাদের যদি ধরো যে আমাদের অক্সিজেনের আমি একবার একটা এক্সাম্পলই মোটামুটি সবগুলো বোঝানোর চেষ্টা করব। দেখো যে আমাদের ওয়াটার মলিকিউল যে ফর্ম করে সেটা কিন্তু এইভাবে থাকে, টেট্রাহেড্রাল স্ট্রাকচার, এবং এইভাবে তার দুইটা লন পেয়ার থাকে এবং দুইটা বন্ড পেয়ার থাকে। এগুলো হলো বন্ড পেয়ার, এগুলো হলো লন পেয়ার অক্সিজেনের। আচ্ছা, যেটা বলে এই ভিএসই পেয়ার থিওরি বলে সেটা হলো যে আমাদের যে লন পেয়ার অরবিটালগুলো আছে এবং আমাদের যে বন্ড পেয়ার অরবিটালগুলো আছে, এদের রিপালশন অর্ডার, কি বলে এটাকে, রিপালশন অর্ডার মানে হলো যে আমাদের কোনটার রিপালশন কীরকম। এই রিপালশন অর্ডারটা হলো এরকম যে দুইটা লন পেয়ার অরবিটালের রিপালশন সব থেকে বেশি হয়, তারপরের রিপালশনের অর্ডারটা হলো যেমন তার লন পেয়ার বন্ড পেয়ারের, একটা লন পেয়ার আর একটা বন্ড পেয়ার, নেক্সট হলো যে বন্ড পেয়ার। এখানে কি সিগনিফাই করে, এখানে যে জিনিসটা সিগনিফাই করে সেটা হলো যে আমাদের এই যে দুইটা লন পেয়ার অরবিটাল আছে, এদের দুইজনের ভিতরকার যে রিপালশনটা এটা যদি আমি R1 ধরি, ধরো এটা আমি ধরলাম যে R1, আবার দেখো যে আমাদের লন পেয়ার আর বন্ড পেয়ার আছে, এই দুইটার ভিতরকার আবার দেখো মানে লন পেয়ার বন্ড পেয়ার কিন্তু আছে, এইখানে একটা আছে, এইখানে একটা আছে, এইখানে একটা আছে, তো এই সবগুলা হলো আমাদের লন পেয়ার বন্ড পেয়ারের ধরলাম আমি, এটা হলো R2, আর একটা পেয়ার আছে হলো আমাদের বন্ড পেয়ার যেটা আমি রিপালশন ধরলাম হলো R3। মানে হলো যে এই ফোর্স, এটা হলো ফোর্স, ঠিক আছে, একটা ফোর্স, এই কোন ফোর্সটা সব থেকে বেশি, এখানে এটা হলো যে লন পেয়ারের ভিতরকার রিপালশন ফোর্সটা সব থেকে বেশি, তারপরে হলো লন পেয়ার বন্ড পেয়ার, অ্যান্ড দেন হলো আমাদের বন্ড পেয়ার, ঠিক আছে। এখন এখানে এর জন্য যে ইফেক্টটা হয় সেটা হলো আমাদের যে যখন আমাদের পিওর চারটা আমাদের বন্ড পেয়ার ছিল, ধরলাম ফর এক্সাম্পল আমাদের মিথেনে আমাদের চারটাই ছিল আমাদের বন্ড পেয়ার, ঠিক আছে। যখন চারটা বন্ড পেয়ার ছিল তখন কিন্তু এই চারটা রিপালশন সেম ছিল, ঠিক আছে, চারটা রিপালশন সেম, এই জন্যে আমাদের চারটা সেম বন্ড অ্যাঙ্গেল মেনটেন করতো, এটা হলো ওরা মেনটেন করতো। কিন্তু আমাদের যখন লন পেয়ার চলে আসতেছে, যেমন ফর এক্সাম্পল যদি অ্যামোনিয়ার কথা চিন্তা করি, অ্যামোনিয়া কিন্তু এরকম, ঠিক আছে, NH3 এবং এইখানে একটা লন পেয়ার ইলেকট্রন আছে। আবার ওয়াটারের ক্ষেত্রে আমরা এই যে এখানে দেখতেছি এদের ভিতরকার মানে লন পেয়ার এবং আমাদের যে বন্ড পেয়ার ইলেকট্রনগুলো আছে তাদের ভিতরকার রিপালশনটা ভ্যারি করার কারণে কি হয়, দেখো এখানে দেখো যে আমাদের বন্ড পেয়ারের ভিতরকার যে রিপালশন আর এখানে আমাদের লন পেয়ারের ভিতরকার রিপালশন, এইটা কিন্তু বড়, এই রিপালশনটা এটার থেকে বড়, অ্যাঙ্গেলটা আসলে সেম, 3Dতে দেখলে বোঝা যাবে, কিন্তু এইখানে বোঝা যাচ্ছে না, কিন্তু নর্মালি এইখানে কত অ্যাঙ্গেল থাকে, 109.5 ডিগ্রি, কিন্তু এইখানে আমাদের এই রিপালশনটা এটার থেকে বড় হওয়াতে আমার এই অ্যাঙ্গেলটা বন্ড পেয়ারের ভিতরকার অ্যাঙ্গেলটা এটা কমে আসে, ডিক্রিজেস। কেন? কারণ আমাদের এই লন পেয়ার আমাদের এই বন্ড পেয়ারকে বেশি ঠেলতেছে এইদিকে, সিমিলারলি এই দিকেও বেশি ঠেলবে, ঠিক আছে। কিন্তু এইখানে কিন্তু ঠেলাঠেলি একদম সমান ছিল,
চারজনের ঠেলাঠেলি সমান এই অ্যাঙ্গেলটা একটা ইকুইলিব্রিয়াম একটা বন্ড অ্যাঙ্গেল যেটা সবার ভিতরে সেম ছিল, কিন্তু এখন আর সেম নাই। আমার এইখানকার বন্ড অ্যাঙ্গেল বাড়বে এবং এইটা আমার কমে যাবে, এইখানকার বন্ড অ্যাঙ্গেল আমার কমে যাবে, ঠিক আছে। এটাই হলো আমাদের ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। এটা হলো আমার এক্সপ্লেন করে এই ইফেক্টটা, ঠিক আছে। এখন আমরা এটার এক্সাম্পল দেখব যে এই যে ভিএসি পেয়ার থিওরি এবং আমাদের যে লন পেয়ারেরই সেটার জন্য আমাদের ইফেক্ট কি কি পড়ে, ঠিক আছে। আমরা এখন এইটার হলো এক্সাম্পল দেখব। প্রথমে আমি যেটা দিয়ে শুরু করছিলাম, ধরো যে NH3, এটা আবার একটু লিখি যে এখানে কী হয়। আমাদের NH3তে একটা লন পেয়ার থাকে এবং 3টা বন্ড পেয়ার থাকে। এইখানে আমাদের যে জিওমেট্রি যে ছিল হলো আমার টেট্রাহেড্রাল, সেটা আমার চেঞ্জ হয়ে কী হয়ে যায়, আমাদের মানে জিওমেট্রি এরই থাকে সরি, কিন্তু আমাদের শেপ চেঞ্জ হয়ে যায়, কারণ শেপটা হলো শুধুমাত্র আমাদের ইয়ের উপরে ডিপেন্ডেন্ট, কী বলে আমাদের বন্ড পেয়ারের উপর ডিপেন্ডেন্ট, শেপের ভিতরে লন পেয়ারকে কাউন্ট করা হয় না। সো শেপটা আমাদের হলো পিরামিডাল। কীভাবে দেখো যে এই শেপটা যদি আমি ধরি এইভাবে, এই জিনিসটা কিন্তু একটা পিরামিডের মতো একটা 3D স্ট্রাকচার ফর্ম করে, এই জন্য এটা হলো পিরামিড। এখানে আমাদের বন্ড অ্যাঙ্গেলটা কত, এখানে আমাদের বন্ড অ্যাঙ্গেলটা কমে যায়। বন্ড অ্যাঙ্গেলটা আইডিয়াল টেট্রাহেড্রালের বন্ড অ্যাঙ্গেল কত, 109.5, ঠিক আছে, 109.5, বাট এটা কমে যায়, এখানে বন্ড অ্যাঙ্গেল কমে যায় হয় হলো 107 ডিগ্রি। এবং এইটা পরীক্ষায় অনেক দেয় যে NH3 এর বন্ড অ্যাঙ্গেল কত, এবং তোমাকে এক্সপ্লেনও করতে দিতে পারে যে NH3 এর বন্ড অ্যাঙ্গেল কেন 109.5 না। নেক্সট এক্সাম্পল আমরা দেখবো হলো ওয়াটারের, ঠিক আছে। ওয়াটারে আমাদের 2টা লন পেয়ার ইলেকট্রন থাকে, ঠিক আছে, যে আমাদের অক্সিজেন হাইড্রোজেন এইখানে একটা এবং এইখানে একটা, 2টা লন পেয়ার থাকে। আমাদের জিওমেট্রি ছিল হলো টেট্রাহেড্রাল, আমাদের শেপ হয়ে যায় হলো, এই শেপকে বলা হলো বেন্ট শেপ অথবা ভি শেপ। এটার বন্ড অ্যাঙ্গেল কী হয়ে যায়, এটার বন্ড অ্যাঙ্গেল দেখো যে NH3-তে জাস্ট একটা লন পেয়ার ইলেকট্রন পুরো করতেছিল, কিন্তু এখানে কিন্তু আমাদের 2টা, সো এখানে আরও পুশিং হবে, ঠিক আছে, এর বন্ড অ্যাঙ্গেল আরও কমে যাবে। বন্ড অ্যাঙ্গেল ওয়াটারের ক্ষেত্রে হলো 104.5 ডিগ্রি। এই বন্ড অ্যাঙ্গেলটা হলো বিটুইন বন্ড পেয়ার আমাদের বন্ড অ্যাঙ্গেলটার ক্ষেত্রে আমরা হলো লন পেয়ারকে ইগনোর করি, লন পেয়ারের বন্ড অ্যাঙ্গেল আমরা আলোচনা করি না, আমরা জাস্ট বন্ড পেয়ারের বন্ড অ্যাঙ্গেলটা আলোচনা করি, এইখানেও সেম। আচ্ছা, নেক্সট এক্সাম্পল হলো আমাদের XCF2 xenon fluoride F2। আচ্ছা, জেননের আউটার শেলে আমাদের 8টা ইলেকট্রন থাকে। আমরা আগে ফিগার আউট করি যে এটার ইটা কি, ঠিক আছে, মানে হাইব্রিডাইজেশনটা কি। আমাদের যে ফর্ম আমরা ইউজ করছি আমরা সেটা ইউজ করব। দেখো, আমাদের প্রথমে ফাইন্ড আউটের বিষয় হলো যে আমাদের সেন্ট্রাল অ্যাটম কোনটা, সেন্ট্রাল অ্যাটম আমাদের জেনন। সেকেন্ড হলো আমাদের নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন অফ জেনন, সেটা হলো আমাদের 8, কারণ জেনন একটা ইনার্ট গ্যাস। আমাদের নাম্বার অফ বন্ডেড অ্যাটম হলো 2টা ফ্লোরিন, তাহলে আমাদের লন পেয়ার ইলেকট্রন থাকতেছে হলো 3টা, কারণ এখানে 6টা ইলেকট্রন তখন বাঁচতেছে, লন পেয়ার হলো 3টা। তার মানে আমাদের হাইব্রিডাইজেশন কি, দেখো হাইব্রিডাইজেশন হলো আমাদের 5 মানে কত, 5 মানে বোঝায় হলো আমাদের sp3d, এই হাইব্রিডাইজেশন, ঠিক আছে, sp3d হাইব্রিডাইজেশন। sp3d কোনটা, ট্রাইগোনাল পিরামিডাল, ঠিক আছে। আমরা কিন্তু আগে আঁকাবো, তারপরে হলো আমরা শেপটা এগুলো, ঠিক আছে, ট্রাইগোনাল পিরামিডাল। সো আমাদের শেপটা কীরকম, এরকম আছে। আমাদের লন পেয়ার যাবে হলো অ্যাক্সিয়াল পজিশনে, লন পেয়ার অ্যাক্সিয়াল পজিশনে যাবে
এই যে এটা হলো আমাদের ট্রায়াঙ্গেলটা, যে আমার ট্রায়াগোনাল যে বলতেছি সেটা ট্রায়াঙ্গেল হলো এটা। অ্যান্ড আমাদের ফ্লোরিন যে দুইটা, একটা উপরে যাবে এবং আরেকটা নিচে আসবে, এটা হলো আমার স্ট্রাকচার। অনেক সময় ভুল হতে পারে, তুমি ফ্লোরিন অ্যাক্সেল পজিশনে বসাই দিতে পারো, কিন্তু ফ্লোরিন এখানে অ্যাক্সেল পজিশনে থাকবে না, এটা উপরে থাকবে। আচ্ছা, তো এইটার জিওমেট্রি কীরকম ছিল? এটার জিওমেট্রি ছিল হলো ট্রাইগোনাল বাই পিরামিডাল। ট্রাইগোনাল বাই পিরামিডাল জিওমেট্রি আমার আগে ছিল, কিন্তু এখন আমার শেপটা চেঞ্জ হয়ে গেছে। শেপটা হবে হলো লিনিয়ার, কারণ দেখো এই দুইটা ফ্লোরিন আমার লিনিয়ারলি আছে, ঠিক আছে? এটা আমার লিনিয়ার। আমার বন্ড অ্যাঙ্গেলটা কীরকম? আমার বন্ড অ্যাঙ্গেল এইখানে যেহেতু দুইটা আমার, এটা হলো আমার ইকুয়েটোরিয়াল প্লেন আর এটা হলো আমার অ্যাক্সিয়াল, দুইটা যেহেতু এখনও অ্যাক্সিয়ালে আছে, আমাদের বন্ড অ্যাঙ্গেল এখনও 180 ডিগ্রি ফ্লোরিনের ভিতরে। নেক্সটে আমরা দেখবো হলো XeF4। সিমিলারলি আমরা আগে ডিটারমাইন করবো হাইব্রিডাইজেশন কি। সেন্ট্রাল অ্যাটম xenon, নাম্বার অফ ইলেকট্রন ইন আউটার শেল 8, number of bonded atom 4, and number of lone pair 2. So hybridization is 6. 6 means sp3d2. sp3d2 মানে হলো আমাদের স্কোয়ার বাইপিরামিডাল জিওমেট্রি। এটাটা কীরকম হবে? এটা স্ট্রাকচার হবে এরকম, আমাদের xenon থাকবে এইখানে, আমাদের স্কোয়ারের চার কোণায় আমাদের ফ্লোরিন থাকবে, ফ্লোরিন। এটা আমাদের হলো যে স্কোয়ারটা, সেটা স্কোয়ার বাইপিরামিডাল অথবা অক্টাহেড্রাল বলে স্কোয়ারটা। অ্যান্ড দেন এটা হলো আমাদের ইকুয়েটোরিয়াল প্লেন, আমাদের উপরে থাকবে হলো একটা লন পেয়ার, উপরে একটা লন পেয়ার থাকবে এবং আমাদের নিচে একটা লন পেয়ার থাকবে। এটা হলো আমার স্ট্রাকচারটা, ঠিক আছে? সো আমাদের জিওমেট্রি কী ছিল? এখানে একটা কনফিউশনের হয়েছে, আমার এইখানে আমাদের ফ্লোরিন ইকুয়েটোরিয়াল প্লেনে নাই, কিন্তু আমার এইখানে ইকুয়েটোরিয়াল প্লেনে আছে, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। আমাদের জিওমেট্রি এইখানে হলো অক্টাহেড্রাল বা হলো অক্টাহেড্রাল অথবা স্কোয়ার বাইপিরামিডাল, যেটাই বলি না কেন। আমাদের শেপ এইখানে হলো স্কোয়ার প্লেনার, কারণ আমার বন্ড অ্যাঙ্গেল যতগুলো আছে, বন্ড ফরমেশন যতগুলো করছে, সেগুলো সবই এই স্কোয়ার প্লেনের ভিতর আছে। এজন্য এটার শেপটা কি? স্কোয়ার প্লেনার। আমার বন্ড অ্যাঙ্গেল কত? যেহেতু একটা স্কোয়ার প্লেনের ভিতর আছে এবং প্রত্যেকটা এই বন্ড পেয়ার, ঠিক আছে, কোনো লন পেয়ার নাই এই প্লেনের ভিতর অন্তত, এই জন্য আমাদের বন্ড পেয়ারটা মেনটেন হবে, ইকুইটি মেনটেন করে 90 ডিগ্রি হবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমরা দেখি আমাদের আছে হলো XeF6। আমরা আগে ডিটারমাইন করি সব কিছু। xenon আউটার শেলে 8টা, নাম্বার অফ বন্ডেড অ্যাটম 6টা ফ্লোরিন আছে, এবং ডি নাম্বারে হলো আমাদের লন পেয়ার আছে এখানে একটা, ঠিক আছে? জাস্ট দুইটা ইলেকট্রন এখানে পাচ্ছিল, সো এক পেয়ার আছে। সো আমাদের হাইব্রিডাইজেশন এখানে হলো 7 মানে হলো আমাদের sp3d3। sp3d3 মানে কি? পেন্টাগোনাল বাইপিরামিডাল, ঠিক আছে? সো এটা স্ট্রাকচার যদি আমরা আঁকাই, এটা স্ট্রাকচার একটু মানে অন্যগুলোর থেকে একটু ডিফারেন্ট, ঠিক আছে? মানে এটা আসলে ছাড়া, মনে রাখা ছাড়া কিছু করার নেই। কিন্তু দেখো আমি আঁকাই আগে, 4টা 2টা, ঠিক আছে? ধরো আমি এক্সপ্লেন করতেছি জিনিসটা। আচ্ছা, তো এইখানে যে স্ট্রাকচারটা ফর্ম করে, এইটার কিন্তু মানে জিওমেট্রি যাই হোক, এখানে আমার জিওমেট্রিটা দরকার নাই। যখন মানে ইটা চলে আসবে, লন পেয়ার চলে আসবে, আমার আসলে জিওমেট্রিটা কোনো হেল্পই করে না, আমার শেপ নিয়ে কাহিনী। এই শেপকে বলে হলো ডিস্টর্টেড অক্টাহেড্রাল।
ডিস্টর্টেড অক্টাহেড্রাল। কেন বললাম? দেখো যে আমাদের যদি জাস্ট এই লন পেয়ারটা না থাকতো, জাস্ট ফ্লোরিনগুলো থাকতো, এই জিনিসটা কিন্তু একদম ফুল একটা অক্টাহেড্রাল হইতো, ঠিক আছে? কিন্তু এই লন পেয়ারটা আসলে একটা মানে দুইটা বন পেয়ারের মধ্যে এসে বসে থাকে, ঠিক আছে? এর জন্য দেখো যে এই লাইনটা সোজা থাকে না, একটু সবগুলো একটু হালকা হালকা বেঁকে রেখে যায়, এই জন্য এটাকে বলা হলো ডিস্টর্টেড অক্টাহেড্রাল। কিন্তু এটাকে কিন্তু মানে নর্মালি যখন এই sp3d3 ছিল তখন কিন্তু আমরা বলতাম হলো পেন্টাগোনাল বাইপিরামিডাল, কিন্তু আমরা এখানে বলতেছি না, ঠিক আছে? এই স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট, এক্সেপশনাল, এই জন্য এটা দেখাইলাম। নেক্সটে দেখাই হলো আমাদের SF4 এই স্ট্রাকচারটা। আমরা কি ডিটারমাইন করি আমাদের ইটা কি, আমাদের ইটা কি কেবলের নাম কি, দেখো সো আমাদের সেন্ট্রাল অ্যাটম সালফার, আউটার শেলে ইলেকট্রন 6টা, নাম্বার অফ বন্ডেড অ্যাটম 4টা, এবং তাইলে আমাদের লন পেয়ার হলো একটা। সো আমাদের এটা হলো হাইব্রিডাইজেশন 5। হাইব্রিডাইজেশন 5 মানে হলো আমাদের sp3d, এইটা, ঠিক আছে? এখন এটা কি 5 মানে হলো ট্রাইগোনাল বাইপিরামিডাল। সো আমরা ট্রাইগোনাল বাইপিরামিডাল স্ট্রাকচারটা আঁকাই। স্ট্রাকচারটা হয় এরকম, সালফার থাকে ট্রাইগোনের ভিতরে, যেমন যে ট্রায়াঙ্গেলটা আছে তার ভিতরে আমার হলো এই লন পেয়ার ইলেকট্রনটা থাকে, ঠিক আছে? এই যে ট্রায়াঙ্গেলটা আছে যার জন্য আমার ট্রায়াঙ্গুলার বাইপিরামিডাল, সেই ট্রায়াঙ্গেলের ভিতরে থাকে আমাদের এই লন পেয়ারটা। উপরে একটা ফ্লোরিন থাকে, নিচে একটা ফ্লোরিন থাকে। এখানে তো ফ্লোরিন আছেই, ঠিক আছে? SF4, ঠিক আছে? এটা হলো আমাদের SF4 এর স্ট্রাকচারটা। এখন SF4 এর স্ট্রাকচারটার নেমটা, এটার শেপ হলো, জিওমেট্রি যাই তাই, শেপ নেই আমাদের কাহিনী। এটার শেপকে বলে হলো সিস শেপ। সিস কী জিনিস? সিস হলো ছোটোবেলায় খেলা থাকতে পারো, এই যে এরকম একটা থাকে, এইখানে একজন বসে থাকে, এইখানে একজন বসে থাকে। দেখো এটা স্ট্রাকচার কীরকম, এরকম না? তুমি যদি এইটার কথা চিন্তা করো, দেখো এরকমই আছে। যদি আমি এরকম করে আঁকাইতাম তাহলে দেখো সিসয়ের মতোই হইতো, ঠিক আছে? সো এটাকে বলে হলো সিস শেপ। আচ্ছা, নেক্সটে আমাদের যেটা আছে সেটা হলো আমার ClF3। আমি আগে হাইব্রিডাইজেশন আইডেন্টিফাই করি। আমাদের এইখানে সেন্ট্রাল অ্যাটম হলো ক্লোরিন, আউটার শেলে আছে 7টা ইলেকট্রন, আমাদের নাম্বার অফ বন্ডেড অ্যাটম হলো 3টা ফ্লোরিন, এবং আমাদের তাইলে আমাদের লন পেয়ার ইলেকট্রনের নাম্বার হলো 2টা, কারণ দেখো 7 থেকে 3 বাদ দিলে 4 থাকে, 4টা ইলেকট্রন, সো 2 পেয়ার ইলেকট্রন। তার মানে আমাদের হাইব্রিডাইজেশন হলো 5, আমাদের sp3d। তার মানে আমাদের ট্রাইগোনাল বাইপিরামিডাল জিওমেট্রি। তাহলে আঁকাই Cl। আমাদের যে 2টা লন পেয়ার, এই যে আমাদের 2টা লন পেয়ার, সেই 2টা লন পেয়ারই আমার ইকুয়েটরে থাকবে, ইকুয়েটোরিয়াল রিজনে থাকবে। ফ্লোরিন একটা এখানে থাকবে, একটা ফ্লোরিন উপরে আর একটা ফ্লোরিন নিচে। এই যে এটা হলো আমার সেই ট্রাইগোনালের ট্রায়াঙ্গেলটা, ঠিক আছে? সো এরকম জিনিসটা থাকে। এই স্ট্রাকচারকে বলে হলো, এটা শেপকে বলে হলো টি শেপ। কি টি শেপ? কেন? দেখো এই যে এইখানে একটা টি এর মতো ফর্ম করে আছে বন্ড পেয়ারগুলো, ঠিক আছে? বন্ড পেয়ারগুলো দেখো টি এর মতো ফর্ম করে আছে, এই জন্য একে বলা হলো টি শেপড। আচ্ছা, নেক্সটে আমরা দেখি হলো BrF5। আচ্ছা, BrF5 কীরকম? আমি আগে ডিটারমাইন করেছি আমাদের ইটা কি। আমাদের সেন্ট্রাল অ্যাটম ব্রোমিন, আমাদের আউটার শেলে ইলেকট্রন হলো 7টা, কারণ ব্রোমিন হলো ওই গ্রুপ 17-এর একটা। দেন আমাদের নাম্বার অফ বন্ডের অ্যাটম 5টা, এবং আমাদের লন পেয়ার ইলেকট্রন তাইলে কয়টা হবে? একটা। সো আমাদের হাইব্রিডাইজেশন হলো 6।
হাইব্রিডাইজেশন 6 মানে হলো sp3d2। sp3d2 হলো আমাদের স্কোয়ার বাইপিরামিডাল অথবা অক্টাহেড্রাল জিওমেট্রির একটা স্ট্রাকচার। সো আমরা এই স্ট্রাকচারটা আঁকাই, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এগুলো আমার বেস স্কোয়ার। যেহেতু আমার একটা আছে, লন পেয়ার আছে, লন পেয়ারটা আমি দিলাম এবং আমার আরেকটা ফ্লোরিন আমি উপরে দিয়ে দিলাম। সো এই হলো আমার স্ট্রাকচারটা। এই যে এটা হলো আমার সেই বেজের স্কোয়ারটা, ঠিক আছে। যদি আমি আরেকটু এইভাবে আঁকতে চাই, দেখো শেপটা বোঝানোর জন্য দাগটা একটু উপরে দিলাম। আচ্ছা, তো এই হলো আমার স্কোয়ার। এটা যদি তুমি জয়েন করো চারটা, এরকম একটা শেপ হয়। এই শেপকে বলে হলো স্কোয়ার বাইপিরামিডাল। কি বলে? স্কোয়ার পিরামিডাল, নট বাইপিরামিডাল। কেন? কারণ আমার আর এক সাইডে হলো আমার জাস্ট একটা লন পেয়ার আছে এবং লন পেয়ারকে আমি কাউন্ট করতেছি না শেপের ভিতরে, ঠিক আছে, জাস্ট উপরের পার্ট। সো এটা হলো আমাদের একটা স্কোয়ার পিরামিডাল শেপ। আচ্ছা, দেন আমরা একটু যে আমাদের অ্যাঙ্গেলের বিষয়টা আমরা আরও একটু দেখি যে ভিএসএফের থিওরিটা কী কী বলে। আমাদের যে ইফেক্টটা হয়, দেখো এক্সাম্পল দিয়ে দেব, ঠিক আছে, যাতে সহজ হয় জিনিসটা। আমাদের প্রথম এক্সাম্পল হলো, ধরো যে NH3 অ্যান্ড PH3, এদের ভিতরকার এই দুইটা কিন্তু দেখো সেম গ্রুপের এলিমেন্ট, তাই না? সেম গ্রুপের এলিমেন্ট, সো সেম ইফেক্ট হওয়ার কথা ছিল। মানে হলো আমাদের বন্ড অ্যাঙ্গেল কমবে, আমাদের বন্ড অ্যাঙ্গেল কমেও, কিন্তু কমার পরে দেখো যে এইটার NH3 এর বন্ড অ্যাঙ্গেলটা, আচ্ছা এই দুইটার জিওমেট্রি তুমি যদি বের করে দেখো, জিওমেট্রি বলতে হাইব্রিডাইজেশন, তুমি যদি বের করে দেখো sp3 হয়, ঠিক আছে। কিন্তু এইটার বন্ড অ্যাঙ্গেল sp3, আচ্ছা যাই হোক, সো sp3 এর নর্মাল অ্যাঙ্গেল কত? 109.5 ডিগ্রি। কিন্তু এইটার বন্ড অ্যাঙ্গেল নর্মাল থেকে কমে কত হচ্ছে? 107 ডিগ্রি। PH3 এর কত হয়? PH3 এর হয়ে যায় হলো 94 ডিগ্রি, ঠিক আছে। মানে দেখো আমাদের জাস্ট একটা লন পেয়ার, এখানেও কিন্তু আমার একটা লন পেয়ার ছিল, এখানেও কিন্তু একটা লন পেয়ারই ছিল, বাট এইখানে জাম্পটা করছে কি, হিউজ জাম্প করছে আমাদের বন্ড অ্যাঙ্গেলে, ঠিক আছে। এই কাহিনিটা কেন হয়? এই কাহিনিটা হয় হলো ইলেকট্রোনেগেটিভিটি ফ্যাক্টর, ইলেকট্রোনেগেটিভিটি difference between central atom and bonded atom। দেখো আমাদের NH3 এর বেলায় আমাদের ইটা হলো এরকম, দেখি আমার এখন লন পেয়ার, তো লন পেয়ারের ইফেক্ট আমরা বুঝছি, কিন্তু এখন হলো এই বন্ড পেয়ারে কী কাহিনী হয়, যার জন্যে মানে এইখানেও একটা লন পেয়ার, এইখানেও একটা লন পেয়ার, তাই না? কিন্তু বন্ড পেয়ারে কী হচ্ছে যে আমাদের অ্যাঙ্গেলটা এত কমে যাচ্ছে, এগুলো আমাদের পি সেক্টরটা একদম সেম, কিন্তু আমাদের বন্ড পেয়ারটা এখানে অ্যাঙ্গেল কম। কেন কম? দেখো একটু ভালো করে খেয়াল করো, আমাদের নাইট্রোজেনের আমাদের ইটা কত, ইলেকট্রোনেগেটিভিটিটা কত, মনে যদি থাকে, নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি হলো 3.0 এবং আমাদের হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি হলো 2.1। তার মানে আমাদের নাইট্রোজেন এবং হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা কত? ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা হলো 0.9। ইলেকট্রোনেগেটিভিটি জিনিসটা কি? নেক্সটে আমরা পোলারিটি দেখব, কিন্তু তার আগে এইখানে আমাদের পোলারিটির কনসেপ্টটা আমি ইউজ করব। যদি না বোঝো নেক্সটে পোলারিটিটা দেখা তারপর আবার এখানে আসবো, ঠিক আছে। এখানে আমাদের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স হলো 0.9। আচ্ছা আমি এখন এইখানে দেখি যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটি কত।
আমাদের যে ফসফরাস আছে, আমাদের ফসফরাসের ইলেকট্রোনেগেটিভিটি হলো 2.1 এবং হাইড্রোজেনের হলো 2.1। তার মানে ফসফরাস এবং হাইড্রোজেনের ভিতরকার যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স সেটা হলো 0। আচ্ছা, ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের কারণে কি হয় দেখো, আমাদের এইখানে বন্ডেড ইলেকট্রনগুলো ছিল, একটা নাইট্রোজেনের এবং একটা হাইড্রোজেনের। যখন আমাদের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা ছিল, তার মানে হলো যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে সে এই বন্ডেড ইলেকট্রনগুলোকে নিচের দিকে টানবে। নিচের দিকে টানার ফলে যেটা হবে, যে ইফেক্টটা হবে সেটা হলো এই যে ইলেকট্রনগুলো ছিল আমার, এই ইলেকট্রনগুলো নাইট্রোজেনের কাছাকাছি থাকবে। এই আমার ইলেকট্রনগুলো নাইট্রোজেনের কাছাকাছি আছে, ঠিক আছে, নাইট্রোজেনের কাছাকাছি আছে সবগুলো। আর এইখানে আমাদের ইলেকট্রোনেগেটিভিটি 0, তার মানে হলো এই যে ইলেকট্রনগুলো আমার মধ্যে ছিল, নেট ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স না থাকার কারণে আমার এই ইলেকট্রনগুলো মধ্যেই থেকে গেছে। এখন একটা জিনিস খুবই ভালো করে খেয়াল করো, ঠিক আছে, খুবই ভালো করে এই জিনিসটা এখন খেয়াল করব। সেটা হলো যখন এই ইলেকট্রনগুলো নাইট্রোজেনের কাছাকাছি চলে আসবে, তখন কিন্তু এই ইলেকট্রন পেয়ার এবং এই ইলেকট্রন পেয়ারের ভিতরকার ডিস্টেন্সটা কমে যাচ্ছে। ডিস্টেন্স কমে যাওয়ার কারণে কি হয়, ডিস্টেন্স কমে যাওয়ার কারণে আমাদের এইখানে যে রিপালশনটা ক্রিয়েট হয়, ইলেকট্রন পেয়ার দুইটা বন্ড পেয়ারের ভিতরকার যে রিপালশন, এটা কি রিপালশনটা কিসের ভিতরে, বন্ড পেয়ার, ঠিক আছে, বন্ড পেয়ারের ভিতরকার যে রিপালশন সেটা ইনক্রিজ করার কারণে এই যে আমার এখানকার লন পেয়ারটা রিপালস করতেছে, তার বিরুদ্ধে একটা স্ট্রঙ্গার বন্ড পেয়ার রিপালশন জেনারেট হয়। তার কারণে আমার এই যে লন পেয়ারটা আছে সেইটার ইফেক্টটা অনেকটাই নালিফাই হয়ে যায়, ঠিক আছে। এইটার রিপালশন লন পেয়ারের রিপালশন তো আছেই, এই লন পেয়ারের রিপালশনটা এই বন্ড পেয়ারের রিপালশনটা বেশি হওয়ার কারণে এটা অনেকটাই নালিফাই হয়ে যায়, যার কারণে আমাদের যে ইফেক্টটা লন পেয়ারের রিপালশনের ইফেক্টটা সেটা অনেকটাই কমে যায়। এই জন্য জাস্ট 109.5 থেকে আমাদের অ্যাঙ্গেলটা নামে হলো 107-এ। তাও এটার রিপালশনটা বেশি থাকে, কিন্তু তাও কমে নামে হলো 107-এ। এইখানে দেখো আমাদের ডিস্টেন্সটা কিন্তু অনেক বেশি, ফসফরাসের ভিতরকার এই যে বন্ড পেয়ারের ইলেকট্রনের ডিস্টেন্সটা অনেক বেশি, যার কারণে আমাদের এইখানকার ডিস্টেন্সটা বেশি হওয়ার কারণে আমাদের বন্ড পেয়ার যে রিপালশনটা এটা লো হয়, এটা অনেক লো হয়। এটা লো হওয়ার কারণে আমাদের এই যে রিপালস তো করতেইছে, লন পেয়ার তো রিপালশন করতেইছে এখনও, এই রিপালশনটা ছোট হওয়ার কারণে আমাদের এই অ্যাঙ্গেলটাও ছোট হয়ে যায়। কী হয়ে যায়, এরা অনেক ছোট হয়ে যায়। এরা দেখো কত ফাঁকা, এখানে একদম হয়ে গেছে, ঠিক আছে। এটা হলো আমাদের বন্ড পেয়ারের ভিতরকার রিপালশনের কাহিনী, ঠিক আছে। এবং এটা কিসের জন্য হয়, এটা আমাদের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের কারণে হয়। ক্লিয়ার? নেক্সটে আমি আরেকটা ইন্টারেস্টিং কাহিনী দেখি আমরা, ঠিক আছে। সেটা হলো আমাদের NH3 এবং আমাদের NF3 এটার ভিতরকার কাহিনী দেখি। আচ্ছা, ওকে, দেখো আমাদের এইটাও মোনোঅ্যাটমিক, হাইড্রোজেনটাও মোনোঅ্যাটমিক, ফ্লোরিনটাও মোনোঅ্যাটমিক, এবং আমাদের ওভারঅল সব কিছু সেম আছে, সেন্টারটাও সেম আছে, জাস্ট চেঞ্জ হয়েছে কি বন্ডিং অ্যাটমটা, ঠিক আছে। সো আমাদের স্ট্রাকচারটা কীরকম, দুইটারই sp3 স্ট্রাকচার। আমাদের নর্মাল যে বন্ড অ্যাঙ্গেল সেটা হলো 109.5 ডিগ্রি, ঠিক আছে। সো আমাদের যখন NH3 এর বেলায় আমাদের স্ট্রাকচারটা এরকম, বড় করে আঁকাই যাতে আমাদের পরে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, সো আমাদের এখানে ছিল H, এখানে H, এখানে H, এখানে F, এখানে F, এখানে F। এখন দেখো আমাদের আগেকার মতোই আমাদের এইখানকারই হলো 3.0, হাইড্রোজেনের হলো 2.1।
সো আমাদের যেটা হবে যে আমাদের যে বন্ডেড ইলেকট্রনগুলো আছে, বন্ড পেয়ার ইলেকট্রন, সেগুলো কাছাকাছি চলে যাবে। এটা কাছাকাছি চলে যাবে কার দিকে? নাইট্রোজেনের দিকে। কেন? কারণ নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ঠিক আছে? নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার কারণে নাইট্রোজেনের দিকে এই ইলেকট্রনগুলো শিফট করবে। সো আমার কী হবে এখানে? আমাদের ইলেকট্রনগুলো এইখানে থাকবে, কাছাকাছি থাকবে। কিন্তু এই NF3 এর ভিতরে দেখো, এই NF3-তে আমাদের নাইট্রোজেনের হলো 3.0 ইলেকট্রোনেগেটিভিটি, কিন্তু ফ্লোরিনের কিন্তু 4.0। দেখো আমাদের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা কত? 1.0। এবং এটা কার দিকে? নাইট্রোজেনের দিকে না, কিন্তু এখানে কিন্তু আমাদের নাইট্রোজেনের দিকে ছিল 0.9, এখানে কম ছিল, কিন্তু এইখানে আমার ফ্লোরিনের বেশি। তার মানে আমার যে এইখানে বন্ডেড ইলেকট্রনগুলো আছে সেটা এখন কার দিকে যাবে? সেটা এখন ফ্লোরিনের দিকে শিফট করবে। আর এখন বুঝতেছ কী হবে তোমার, ঠিক আছে? সো আমার এই যে এগুলো সব এই সাইডের দিকে চলে গেল, বাইরের দিকে চলে গেল, ফ্লোরিনের দিকে চলে গেল। তার মানে দেখো এখানে আমার কী হয়েছে? আমাদের এই বন্ড পেয়ার ইলেকট্রনের ভিতরকার ডিস্টেন্স বেড়ে গেছে, এবং আমাদের যে বিপি রিপালশন, বন্ড পেয়ার রিপালশন, সেটা আমার কমে গেছে। এই জন্যে আমার এইখানকার বন্ড অ্যাঙ্গেল কমে যাবে, কারণ এটার ইফেক্ট তো আছে, কিন্তু এখানে আমার সেই পরিমাণ রিপালশন এখানে জেনারেট করতে পারতেছে না। সো আমাদের এখানে বন্ড অ্যাঙ্গেলটা কমে যাবে। আমাদের NH3 এর অ্যাঙ্গেলটা আমরা দেখছি সেটা হলো 107 ডিগ্রি, কিন্তু NF3 এর ক্ষেত্রে এই বন্ড অ্যাঙ্গেলটা হলো 102.5 ডিগ্রি। দেখো আমাদের বন্ড অ্যাঙ্গেলটা কমে গেছে, ঠিক আছে? নেক্সট এক্সাম্পলটা আমরা দেখি হলো আমাদের ওয়াটার অ্যান্ড H2S এর ক্ষেত্রে। আমাদের অক্সিজেন এবং সালফার দুইটি গ্রুপ 16 এলিমেন্ট। সো আমাদের দুইটার স্ট্রাকচার সিমিলার, ভি শেপের, এবং আমাদের এই দুইটারই হাইব্রিডাইজেশন sp3। সো sp3 এর নর্মাল অ্যাঙ্গেল হওয়ার কথা ছিল 109.5 ডিগ্রি। এখন দেখি আমাদের এই ইলেকট্রোনেগেটিভিটির কারণে এখানে আমার বন্ড অ্যাঙ্গেলের কী ডিফারেন্সটা হয়। আগে স্ট্রাকচারটা আঁকাই। এখানে আমার অক্সিজেন, আচ্ছা, তো এইখানে আমার একটা লন পেয়ার, এইখানে আমার একটা লন পেয়ার। আবার এইখানে সালফার আছে, সালফার এইখানে একটা লন পেয়ার, এইখানে একটা লন পেয়ার, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। আচ্ছা, এই স্ট্রাকচারটা আমি একটু অন্যভাবে আঁকাবো, জাস্ট ফর দি সেক অফ আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে? এই স্ট্রাকচারে মানে বোঝা একটু কঠিন, আমি এই জন্য এটাকে অন্যভাবে আঁকাবো। আমি জাস্ট প্রথমে দেখা নিলাম যে এটার অ্যাকচুয়াল স্ট্রাকচারটা কী, আমি এখন এটা অন্যভাবে আঁকাবো জাস্ট বোঝার ক্ষেত্রে, ঠিক আছে? সো আমাদের এখানে অক্সিজেনটা আছে, এখানে একটা লন পেয়ার, এখানে একটা লন পেয়ার, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, সালফার, লন পেয়ার, হাইড্রোজেন, এইভাবে আছে। এখন আমরা ইলেকট্রোনেগেটিভিটির কাহিনী দেখি। আমাদের অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি হলো 3.5 এবং হাইড্রোজেনের হলো 2.1। সো ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স দেখতেছো হিউজ, 1.4, ঠিক আছে? হিউজ ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স। সালফারের ইলেকট্রোনেগেটিভিটি হলো আমাদের 2.5 এবং এটা হলো 2.1। সো ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আছে, বাট নট এজ বিগ অ্যাজ অক্সিজেন, 0.4, ভেরি লো। সো বুঝতে পারতেছ আমাদের এইখানে যে বন্ডেড ইলেকট্রনগুলো থাকবে সেইটা অক্সিজেনের দিকে যেভাবে শিফট করবে, সালফারের দিকে কিন্তু সে তো মানে তত ইন্টেন্সিটিতে শিফট করবে না, ঠিক আছে? সো আমি এইখানে একেবারে ধরো যে অক্সিজেনের কাছাকাছি নিয়ে আঁকাইলাম, এবং এইখানে আমি ধরলাম যে এই মিডল গ্রাউন্ড ছিল তার থেকে হালকা একটু এদিকে, মিডল গ্রাউন্ড এইটা ছিল তার থেকে হালকা একটু ভিতরে,
হালকা একটু ভিতরে, কারণ ইলেকট্রোনেগেটিভিটি মানে ডিফারেন্স এটা খুবই কম, ঠিক আছে, 0.4 খুবই কম একটা ডিফারেন্স। সো এইখানে আছে। সো অ্যাজ এ রেজাল্ট বুঝতে পারতেছে কী হবে, এখানে আমাদের ডিস্টেন্স কম, দুইটা বন্ড পেয়ার ইলেকট্রনের ভিতরকার, এখানে ডিস্টেন্সটা কম। সো আমি এটা এইভাবে লিখি, এইখানে আমাদের ডিস্টেন্সটা এইখানে হলো কম এবং এখানে আমাদের ডিস্টেন্সটা অনেক বেশি, দেখো মানে বেশি দূর যাই না, এখানে ডিফারেন্সটা কিন্তু খুবই হাই। সো আমাদের এইখানকার বন্ড পেয়ার রিপালশন এখানে কিন্তু হাই হবে, অনেক হাই হবে, আর এখানে কিন্তু মানে খুবই লো হবে, ঠিক আছে। আমি এটা এইভাবে দিই, এটা এইভাবে দিলাম যে খুবই লো হবে, ঠিক আছে। এই রিপালশন হওয়ার কারণে আমাদের দেখো এই আমার তো হলো কী বলে লন পেয়ার তো রিপালস করতেই ছিল, যেহেতু এইখানকার আমাদের রিপালশনটা হাই, সো অবভিয়াসলি আমার এই অ্যাঙ্গেলটা অতটাও কমবে না। আমাদের এইখানকার যে বন্ড অ্যাঙ্গেলটা ওয়াটারের ক্ষেত্রে আমাদের বন্ড অ্যাঙ্গেলটা হলো 104.5 ডিগ্রি, ঠিক আছে, অতটাও কমে নাই, 109.5 থেকে জাস্ট 5 ডিগ্রি কমছে, যেখানে আমাদের দুইটা লন পেয়ার ইলেকট্রন আমাদেরকে রিপালস করতেছিল, ঠিক আছে। এবং এদের ভিতরকার রিপালশন তো আছে, এরা নিজেদের ভিতরে রিপালস করতেছে, প্লাস এই রিপালশনের কারণে আমাদের এই রিপালশনও বেড়ে যাইতেছে, কিন্তু তাও অতটা ইফেক্ট পড়ে নাই। কিন্তু এইখানে আমাদের ইফেক্টটা খুবই বাজেভাবে পড়বে, ঠিক আছে। এটার বন্ড অ্যাঙ্গেল হলো 92 ডিগ্রি, ঠিক আছে, 92 ডিগ্রি, দেখছো কত কমছে, কত ডিভিয়েট হয়ে গেছে এখানে, ঠিক আছে। সো আমাদের এইখানে হলো এগুলো সব হলো ইলেকট্রোনেগেটিভিটির ইফেক্ট বন্ড অ্যাঙ্গেলের উপরে, ঠিক আছে। এই হলো আজকের এটা, যত হাইব্রিডাইজেশনের এক্সেপশনাল কেস প্লাস আমাদের ভিএসি পেয়ার থিওরি এবং আমাদের যে লন পেয়ারের ইফেক্ট অন অ্যাটম স্ট্রাকচার সেগুলো আমরা আজকে দেখলাম। ভালো থাকুন।